ঠিক আছে 6টা পর্যন্ত না, আজকে হচ্ছে 5টা পর্যন্ত, কারণ আজকে শুরু করলাম 2টায়, 2টা থেকে 5টা। এখন হচ্ছে রাফি স্যারের ক্লাস, বাট এর আগের দিন যে রাফি স্যার যে 2টা ক্লাস স্যার আগের ক্লাসটা নিয়ে নেন স্যার। কেন নিয়ে নেন। ওই যে আরেকজন আছে না, ও আসলে তুনান শুধু তুনান এটা আছে। আচ্ছা এটা কেন নিয়ে নিব, সমস্যা নাই, কোনটালে আগে শুরু করি। এটা হচ্ছে এই স্লাইডটা তো মোটামুটি শেষ আমাদের, তাই না? ওজন ট্রেনিং আমরা কিন্তু পড়ে ফেলছি না, এর আগের দিন পড়লাম, এটা রেকর্ড হয়েছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন, ওজন কিভাবে এরিয়া হয়, রিয়েকশন সব কোথায় পাওয়া যায়, এটার ইয়াগুলো কাজ কি। সো আমরা ওজন জেনারেটরে ছিলাম লাস্টে, যে যেখানে হচ্ছে আমাদের ওজন যে গ্যাসটা এটা আমরা ক্রিয়েট করি। বলেন তো যে ওজনটা কি জন্য আমরা কি করতেছি? আর ওজন হচ্ছে মূলত হচ্ছে জীবাণুনাশক। হ্যাঁ, আর হচ্ছে যে কালারটাকে ইউভি কালারটাকে নষ্ট করে। তারপর আর কি জানেন এটা কিভাবে ক্রিয়েট হয়? স্যার এখানে হচ্ছে আমরা বাতাসের মাধ্যমে সাকশন করে নিয়ে আসি, অক্সিজেনটা কালেক্ট করে মানে মূল মেকানিজমটা বলেন, এটা তো বলবো, সমস্যা নেই, এখানে ছাড়ছে না। মূল মেকানিজমটা বলেন যে O3টা কিভাবে ক্রিয়েট হয়। O3টা হচ্ছে O2 প্লাস আরেকটা O2 মিলে হচ্ছে O3 হইতে হবে। হ্যাঁ, তো ও আরেকটা O পাই জার্মান অক্সিজেন কি ইয়াতে থাকে, মানে নরমাল এনভায়রনমেন্টে থাকে না, কি করতে হয়? ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ না, এটা হচ্ছে দুই ভাগে আমি বলেছিলাম যে ভোল্টেজ দিতে হয়, ঠিক আছে, মেইন মেকানিজম ভোল্টেজ আছে, বাট এটা দুই ভাবে আমরা পাইতে পারি। একটা হচ্ছে ইউভি রেডিয়েশন, মানে ইউভি রে দিয়ে আমরা হচ্ছে ওটাকে ভাঙবো, বোর্ডটা ভেঙে হচ্ছে জার্মান অক্সিজেন তৈরি করবো। আরেকটা হচ্ছে যেটা আমরা আলট্রাভায়োলেট বলতেছিলাম, আরেকটা হচ্ছে করোনা ডিসচার্জ, এখানে ওই যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে, এটা মূলত হচ্ছে করোনা ডিসচার্জ। তো দেখেন যে এই যে 1 2 3 4 5 6 দেওয়া আছে না, এগুলো মূলত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে আপনাদের। হ্যাঁ, এই যে 1 কি বলছিলাম যে প্রথমে আমরা আমাদের যে এনভায়রনমেন্টে যে এয়ারটা থাকে, মূলত আমরা ওজনটা যে ক্রিয়েট করি, এটা হচ্ছে আমরা যে অক্সিজেন দেই, অক্সিজেন আছে না, ওখান থেকে ক্রিয়েট করি। তো এভরি এয়ার ইজ ফুল ইনটু দ্য ওজন জেনারেটর। প্রথমে আমরা বাইরে থেকে আমরা এয়ারটাকে হচ্ছে নেই, নেওয়ার পরে ওজন জেনারেটরে হচ্ছে ইনপুট দেই। ওজন জেনারেটরে যখন ঢুকে এটা, দেন এখানে একটা ফিল্টার আছে। ফিল্টারটা কেন আছে? কারণ পরিবেশ থেকে যদি আমি ইয়া নেই, মানে বাতাস নেই, কিন্তু তো অক্সিজেনের পাশাপাশি অন্য জিনিসপত্র আছে, অথবা আমরা যদি এটা মানে প্রিসাইজলি অক্সিজেনটাও নেই, তবুও এখানে কিছু ডাস্ট থাকবে, ধুলাবালি থাকবে, থাকবে না, ছোট ছোট পার্টিকেল থাকবে। সো এগুলো যাতে না ঢুকতে পারে, ফিল্টার হয়ে যাতে ঢুকে, এই জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা হয়। ঠিক আছে, ওজন জেনারেটর এটা ধরে মুখ কালোটা, এটা যদি ঢুকলো অক্সিজেনগুলো ঢুকে, এখানে একটা ফিল্টার আছে। এই ফিল্টারটা হচ্ছে অক্সিজেনটাকে ফিল্টার করে অক্সিজেনটাকে ভিতরে যেতে দেয়, ডাস্টগুলো এসে আটকায়। বাট অক্সিজেনটা যায় যাতে সুন্দরভাবে এই ইয়াটার মধ্যে থাকে, মানে চেম্বারটার মধ্যে যাতে থাকে, এই জন্য এখানে একটা সাকশন ফেয়ার ইউজ করা হয়। 3 নাম্বারটা দেখেন, 1 2 3 করে এভাবে আমি বার্নিং করে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে একটা ফ্যান থাকে যেটা এসিলারেট করে এবং পুরো জায়গাটাকে সমভাবে অক্সিজেনটাকে ডিস্ট্রিবিউট করে। তারপরে হচ্ছে কি হয়, তারপরে এখানে হাই ভোল্টেজ করোনা মেকানিজম কনভার্ট দ্য অক্সিজেন, এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। সো অ্যাপ্লাই করলে হয় কি, অক্সিজেন আছে না, অ্যাপ্লাই করলে এই যে অক্সিজেন তো এইভাবে আছে O2, সো O2 যদি হয় তাহলে হচ্ছে এইভাবে আসা স্বাভাবিকভাবে। সো এইখানে যখন আপনি ভোল্টেজটা যখন ইয়া করা হয়, তখন এই বন্ড ভেঙে যায়, বন্ড ভেঙে দিও O ক্রিয়েট হয়, সো এই ওটা এটাই হচ্ছে জার্মান অক্সিজেন, এটা আবার যায় O2 এর সাথে O3 ক্রিয়েট হয় শেষে। এই যে যেমন 5 নাম্বারটা দেখেন, a protective stainless steel grid ensure that people cannot touch the coronal cell while in operation, মানে অপারেশন চলাকালীন সময়ে অপারেটর অথবা মানুষজন যাতে টাচ না করে, এই জন্য এখানে একটা আমরা কি ইউজ করি, গ্রিড ইউজ করি, স্টেনলেস স্টিল গ্রিড। কেন? কারণ এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। সো আমাদের অনেকগুলো মেশিনই আছে যেগুলোতে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, সেগুলো কিন্তু অনেক রিস্কি অপারেটরের জন্য। কোনো মেশিন আছে যেমন ন্যানো ফাইবার প্রোডিউসারের জন্য আমরা জানি ইলেকট্রো স্পিনিং ইউজ করা হয়। ইলেকট্রো স্পিনিং এ
ইলেকট্রোস্ট্যাটিক এর সলিউশন থেকে সলিউশনটা নেগেটিভ পজিটিভ ভোল্টেজের ডিফারেন্সের কারণে এই সলিউশন থেকে এত দ্রুত এত সূক্ষ্মভাবে টেনে নেয় যে একটা ফাইবার বের হয়ে আসে। ঠিক আছে, সো এই যে টানে যে নিবে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স লাগবে না, এখানে একটা এমন জিনিস ক্রিয়েট করতে হবে যে পজিটিভ নেগেটিভ একজন আরেকজনকে মানে অ্যাট্রাক্ট করতেছে। সো এই ভোল্টেজের ডিফারেন্সটা থাকে হচ্ছে 10,000 ভোল্ট। মানে ওখানে যদি আপনি টাচ করেন শেষ। কোন রোধের ক্ষেত্রে দেখা যায় কোন মেশিনের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজটা হচ্ছে +20 kV আর নেগেটিভ ভোল্টেজটা হচ্ছে -10 kV। kV মানে কিলো ভোল্ট। ওটা বাসা বাড়িতে যেগুলো ইউজ করে এগুলো কত ভোল্ট জানেন? মাত্র 220 ভোল্ট। মাত্র 220 ভোল্ট। বাট আপনি এখানে ইউজ করতেছেন 2000 20000 33000 কিলো ভোল্ট ইউজ করতেছেন। সো আমাদের অপারেটরের জন্য এবং সবকিছুর জন্য এটা হচ্ছে খুব বেশি সেনসিটিভ। তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে মূলত একটা আমরা স্টেনলেস স্টিল গ্রিড ইউজ করি, সেটা যাতে ওই যখন হাতটা যদি চলে যায় তাহলে প্রোটেক্টেড করতে পারে। এটা আর 6 নম্বর কি মানে মানুষের যাতে কোনটাকে না আসে ইলেকট্রিক ভোল্টেজ এই জন্য মানে স্টেনলেস স্টিলের একটা গ্রিড ইউজ করা চারপাশে। এটা কি খামার মধ্যে যেটা থাকে হচ্ছে যেটা বলে ওই টাইপসেরই, যেটা মনে করেন বিদ্যুৎ পরিবাহী অথবা ভোল্টেজটা কোনটাকে আসতে দিচ্ছে না এরকম। তারপর পাওয়ারফুল ওজন এক্সিস্ট দ্য মেশিন ওয়্যার ইট ক্যান অক্সিডাইজ odor, smoke and other harmful contaminants. The entire process takes less than 1 second. এটা কালকে বলছিলাম যে তারপর আমাদের পাওয়ারফুল ওজনটা ক্রিয়েট হয় যেটা হচ্ছে O3। এই পাওয়ারফুল ওজনটা ক্রিয়েট হয় যেই ওজনটা হচ্ছে মানে এটা হচ্ছে অক্সিডাইজ করতে পারে odor, smoke এবং হার্মফুল কন্টামিনেন্টস যেগুলো আছে এগুলোকে সে দূর করতে পারে। এবং এই পুরো প্রসেসটা এই যে ওজন যে জেনারেট হচ্ছে এই পুরো প্রসেসটা হতে মাত্র 1 সেকেন্ডের কম সময়, মানে 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডও লাগে না ওজনটা ক্রিয়েট হতে। ঠিক আছে, সো এগুলো হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন বেশি বেশি। এটা স্যার এই প্রসেসটা ফলে ফেব্রিকে বা হচ্ছে ডাই মানে কোন ইফেক্ট আসে দেখাচ্ছি। ফুল প্রেজেন্টেশন যে কোনো একটা বিষয় হতে পারে যেটা স্যার ইনোভেটিভ আমি হবে। আমার প্রেজেন্টেশনের টপিকটা লিখছি, হ্যাঁ ঠিক আছে, এটা একটু আপনি দেখে বলবেন ঠিক আছে? হ্যাঁ আমি হেল্প করতে পারবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওই যে আমি লিখছি আমার পার্টিকুলার অ্যাচিভমেন্ট যেটা আমি পারবো। ছি এটা কোনো অ্যাচিভমেন্ট হলো আমার যে আমি প্রাউড করার মতো? এটা আমি কি লিখবো? লিখবো না যে আমি প্রাউড করি? দেখেন ফটোনে টেন্ডেন্সি কামার পর কেউ পায় না কে বুঝতে পারে না? আর পরে টেন্ডেন্সি ধরেছে এই যে ওভারঅল ফেব্রিকটাতে একটা ফেডেড ইফেক্ট নিয়ে আসে। আমরা যখন আমরা কি জানি যখন ওয়েট প্রসেসিং যখন দুই ধরনের প্রসেস আছে ডেনিমগুলোতে, হ্যাঁ দুই ধরনের প্রসেসগুলো আছে। ঠিক আছে, সো একটা হচ্ছে ড্রাই প্রসেস আর একটা হচ্ছে ওয়েট প্রসেস। বাট ড্রাই প্রসেসে হয় কি স্পেসিফিক জায়গায় মূলত হচ্ছে ইফেক্টটা আসে। যেমন এই যে এই জায়গায় হুইস্কার হ্যান্ডস এন্ড টিপিস করে স্পেসিফিক জায়গায় আসে। এটা স্টার আমাদের হুইস্কার না, হ্যাঁ এটা হুইস্কার না, হ্যান্ড হুইস্কার। সো এটা রিকোয়ারমেন্টস অনুযায়ী বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী বিভিন্ন দিকে হয়। বাট আমরা যখন এটা ড্রাই প্রসেস স্পেসিফিক জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছেন, বাট ওয়েট প্রসেস কিন্তু ওভারঅল জায়গায় ওভারঅল একটা পেইন্টে কিন্তু ড্রাই প্রসেসও থাকে ওয়েট প্রসেসও থাকে। সো
সো এরকম হয় যে ড্রাই প্রসেসগুলো করার পরে দেন ওয়েট প্রসেস করা হয়। ঠিক আছে, এরকম হয়। আবার ওয়েট প্রসেস করার পর ড্রাই প্রসেস করা হতে পারে, এরকম হয়। সো আপনার ওজনের ফলে এই যে দেখেন এই যে ইফেক্ট আসছে না, সেটা ওভারঅল একটা ফেডেড ইফেক্ট। মনে হচ্ছে যে অ্যাসিড ওয়াশ করছে অথবা এনজাইম ওয়াশ করছে। সো ওভারঅল কালারটাকে কমিয়ে দেওয়া, ওভারঅল একটা ইফেক্ট আসা। এই ইফেক্টটা আসাও দেখবেন বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির দেখবেন আপনারা পেন্ট যখন করে বেড়ায়, পেন্ট অথবা ডেনিম শার্ট অথবা ডেনিমের যে কোনো পোশাক যখন পরে বেড়ায়, ওভারঅল যে কালারটা উঠে গেছে এটা দেখবেন একটা বিভিন্ন স্টাইল আছে, বিভিন্নভাবে উঠে গেছে। এটা কিন্তু আলাদা আলাদা প্রসেস। যেমন অ্যাসিড ওয়াশ করলে যে ইফেক্টটা আসে, এনজাইম ওয়াশ করলে কিন্তু সেই ইফেক্টটা আসে না। যেমন অ্যাসিড ওয়াশ যদি আপনারা দেখেন, হ্যাঁ দেখাবো তো, ওজনের তো ভিডিও দেখাবো। অ্যাসিড ওয়াশ আমি এটাই মানে ইমাজিনেশন করতে পারতেছি না ওয়াশটা কি হবে। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে ভিডিও দেখাবো। ডেনিম পেন্টেই দেখাচ্ছি, সবগুলাতে কিন্তু পারি, যে কোনো প্রোডাক্টে কিন্তু পারি। আচ্ছা ভিডিও চলে আসছে। ওজনের আমি তো সবগুলা ভিডিও অলরেডি দেখাই। দেখছেন অ্যাসিড ওয়াশে দেখেন, এই যে দেখছেন না এরকম কিছু ইফেক্ট আলা পেন্ট দেখতে পান না আপনারা? এই যে দেখেন এরকম কিছু ইফেক্ট থাকে একদম বেশি এবার দেখেন এই যে এরকম টাইপসের পেন্ট আছে না। তো তারপর যদি আগেরটাতে আসি, এই যে দেখেন এইগুলা কিন্তু অ্যাসিড ওয়াশ। ঠিক আছে, এখানে কিন্তু শুধু অ্যাসিড ওয়াশ আছে এরকমটা কিন্তু না, অন্যান্য ওয়াশগুলো আছে কিন্তু অ্যাসিড ওয়াশও আছে। সো এরকম যদি আমরা করতে চাই তো এগুলা সিমিলার কিছু ইফেক্ট, যেমন এই যে ওজনটা যদি আপনি দেখেন, এই যে ওজন যে আসছে একটা ফেডেড ইফেক্ট আসছে। অ্যাসিড ওয়াশ করতে গেলে আপনার তো অনেক পানির খরচ হয়, অনেক কেমিক্যাল খরচ হয়, বাট ওজনটা আপনার খরচ হচ্ছে না। ওজনে আমি ভিডিও দেখাচ্ছি সমস্যা। তো আপনি বুঝতে পারছেন তো না যে এরকম ইফেক্ট আসে, শেষেরটার মতো ইফেক্ট আসে। এটা মূলত বেশি পরিমাণে ইনডোর কালার রিমুভ করার জন্য এই ওয়াশটা করা হয়। বেশি পরিমাণে কালার রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ওয়াশ টাইপ মূলত আছে, বাট আমরা তো কেমিক্যাল ইউজ করতে চাচ্ছি না, পানি ইউজ করতে চাচ্ছি না, এই জন্য ওজনটা আসছে। এই জন্য এটা করতেছি। কিন্তু মূল কথা হচ্ছে বেশি পরিমাণে ইনডোর কালার রিমুভ করার জন্য আমরা হচ্ছে কি জানো এটা মূলত সাস্টেইনেবল পর্যায়ে নিয়ে আসার জন্য, সাস্টেইনেবিলিটিটাকে এনশিওর করার জন্য আমরা যাতে এটা স্যার বলা যায় তাহলে হোয়াইট প্রসেসের একটা হচ্ছে মানে অ্যাডভান্স টেকনিক। সাস্টেনেবল নিয়ে কোনো কাজ করা যায়, সাস্টেনেবল কোনো কিছু নিয়ে বুঝি নাই কোনো কিছু নিয়ে সাস্টেনেবল বা রিসাইকেবল এসব কিছু নিয়ে আপনার থিসিস কাজ করা যায়। হ্যাঁ অবশ্যই যায়। এই যে দেখেন এই রিফাত কাঞ্চি পুরা অনেক টাকা ওয়াশিং মেশিন দেখা হচ্ছে ভিডিও। এটা কিন্তু হচ্ছে ক্লোজ চেম্বার, এখানে কিন্তু পানি নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু দিয়ে কোনো কিছু করা হচ্ছে না, জাস্ট হচ্ছে ওজন গ্যাস আছে, ওজন থ্রেডিং আছে। ঠিক আছে, এটা স্যার কি সিলিন্ডারের মতো? সিলিন্ডারের মতো, ওই যে একদম ওয়াশিং মেশিনগুলোর মতো কিছুটা, এটা ক্লোজ চেম্বার, কিছুটা ওয়াশিং মেশিন, বড় বড় ওয়াশিং মেশিনগুলোর মতো। বাসা বাড়িতে যে ওয়াশিং মেশিনগুলো ইউজ হয় এগুলো তো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না। ইন্ডাস্ট্রিতে এই যে পুরো সমান ফ্লোরের সাথে ছাদের সাথে লেগে যাচ্ছে এগুলো ইউজ হয়। দেখেন এখানে এই যে দেখেন ঘুরতেছে, ঠিক আছে, ওখানে কিন্তু ফেব্রিক এই ইয়াগুলো আছে, ওই আপনার পেন্টগুলো কিন্তু আছে ভিতরে, ওই যে পড়ে যাচ্ছে না, ওখানে প্রোডাক্টগুলো আছে আর কি, ডেনিমের প্রোডাক্টগুলো আছে। এবং এটা সাস্টেইনেবল কেন বলতেছি, এটা আউটপুট কি, যখন আমাদের প্রসেসটা হয়ে যায় এই ওজনটা আবার হচ্ছে ভেঙে যায়, ভেঙে আবার অক্সিজেন হয়ে যায়। সো এটা তো আমাদের কোনো ক্ষতিকার জিনিস না। স্যার এই যে যখন এখান থেকে যে একটু কালারটা রিমুভ হবে, তো কালারটা কি ইয়ার সাথে মিশে যায় অক্সিজেনের সাথে? না, যখন রিডিউস করা হয় ওই কালারটা কি আলাদা কিছু পড়ে যায় নাকি এই জিনিসটা? এটা হচ্ছে মানে কালারটাকে হচ্ছে ডিসকালার করে দেওয়া হয়। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কালার হওয়ার জন্য কিসে যে কাজ করছে
কে আমরা কালার তখনই দেখি যখন এটার মধ্যে ক্রোমোফোর অথবা অক্সোফোর গ্রুপ থাকে এবং এই ক্রোমোফোর গ্রুপটার মধ্যে ডাবল বন্ড থাকে। এই ডাবল বন্ডের একটা যদি বন্ড আমরা ভেঙে দিতে পারি তাহলে কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কালার ওখানে থাকবে কিন্তু এটা আপনি দেখবেন না, ঠিক আছে? মানে কালার কালার কিন্তু থাকবে, কালার থাকবে মানে আপনি কালার যেটা দিছেন ইন্ডিগো ডাই অথবা রিঅ্যাক্টিভ যে ডাইটা আপনি দিছেন সেই ডাইটারই কালার সে ডিসকালার হয়ে যাবে, সে জিনিসটা থাকবে কিন্তু সে ডিসকালার হয়ে যাবে। আমি কিন্তু এর একটা ওজনের ক্ষেত্রে এই যে এখানে যখন দেখাইছিলাম দেখেন এই যে এখানে কিন্তু দেখাইছিলাম কালার ম্যাটেরিয়াল থাকবে বাট ডিসকালার হয়ে যাবে, কারণ ওখানে আমরা ডাবল বন্ডটা ভেঙে দিচ্ছি। এটা ছিল না, ছিল তো কালকে যে দেখাইলাম এখানে একটা ভিডিও অ্যাড করা ছিল, যাই হোক এখানে একটা থাকার কথা তো। এই যে এটা দেখেছিলাম না, এই যে দেখেন এই যে ডাবল বন্ড আছে না, এটা মনে করেন ইয়েলো একটা কালার, ঠিক আছে? এই ওজনটা হচ্ছে এই ইয়েলো কালারটা এই যে ডাবল বন্ডগুলোকে ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করতেছে, এই জন্য এটা হচ্ছে কালারলেস হয়ে যাচ্ছে। কম্পোনেন্ট কালার কম্পোনেন্টগুলো আছে বাট কালারলেস হয়ে গেছে, ঠিক আছে? ডাবল বন্ড আপনারা ভেঙে করতে পারলেই এটা হচ্ছে কালারলেস হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন হলো ওজন। ওজন যে শুধুমাত্র আমরা ইয়া করতেছি, ওজন যে শুধুমাত্র আমরা ডেরিভেটিভের কাছে ইউজ করতেছি এটা না, ওজন বিভিন্ন কাজে ইউজ হতে পারে, যেমন ফুড প্রসেসিংয়ের কাজে হতে পারে, অর্ডার কন্ট্রোলের কাজে এটা ইউজ করা যেতে পারে। সো ওজন করে কি, ওজন হচ্ছে ভাঙে মলিকুলগুলোকে, এই যে মলিকুলগুলো এগুলোর জন্য দায়ী সেই মলিকুলগুলোকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অর্ডার এই জিনিসগুলোকে হচ্ছে ভাঙে, ভেঙে হাইড্রোলাইসিস করে দেয়, যাই হোক ভেঙে এটাকে ছোট ছোট টুকরা করে দেয়। সো এই জিনিসটা ইয়া হয়। সো ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের ইউজ হয়, কারণ ওয়াটারের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, অনেক আলাদা কম্পোনেন্ট থাকতে পারে, যেগুলো হচ্ছে অন্য কম্পোনেন্ট এ কনভার্ট করতে ওজনটা হচ্ছে ইউজ হয়। যেমন আপনার ক্ষতিকারক একটা কম্পোনেন্ট আছে, ঠিক আছে, বাট আপনি যদি ক্ষতিকারক কম্পোনেন্টের সাথে রিঅ্যাকশন ঘটায় যদি একটা ভালো কম্পোনেন্ট গঠিত করে দিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে, যেমন স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনে কিন্তু আমরা 3 দিচ্ছি, স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনে আমরা তো ওই চ্যাপ্টারটা অ্যাড নাই, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন সিলেবাসে অ্যাড ছিল যে ফায়ার প্রোটেক্টিং যখন আমরা জিনিসগুলো বানাই, ফায়ার প্রোটেক্টিং যে শুধু স্যুট হয় এরকমটা কিন্তু না। ফায়ার প্রোটেক্টিং আপনি বিল্ডিংও বানাইতে পারবেন, যে কোনো জায়গায় আগুন হঠাৎ করে ধরছে এটা ছড়াইতে অন্তত 24 ঘন্টা লাগবে, কারণ ওখানে আপনি সব জিনিসগুলো এমনভাবে আপনি সেট আপ করছেন যেগুলো হচ্ছে ফায়ার প্রোটেক্টিং ক্লোদিং অথবা ফায়ার প্রোটেক্টিং ওই ম্যাটেরিয়ালগুলো ফায়ারের যে ইগনিশন হয়, ফায়ার প্রোপাগেশন হয়, স্টেপ আছে। সো সে কত দ্রুত ছড়াইতে দেয়, ছড়বে একটা মানুষ, মানে আপনি যদি এইগুলাতে আগুন লাগাই আগুন কিন্তু ধরবে, বাট কত দ্রুত এটা ছড়াই যাচ্ছে এটাই হচ্ছে ফ্যাক্ট। সো এখন যে ইয়াগুলা আসতেছে যে আপনি ভিতরে যত ক্লোদিং ইউজ করছেন, ইন্টারিয়র ডিজাইন ইউজ করছেন, বাইরে যারা সাস্টেনেবিলিটিতে মানে অনেক বেশি কনসার্ন, তারা মূলত এই জিনিসগুলো এমনভাবে বানাচ্ছে যে সবগুলো হচ্ছে নন ফ্লেমেবল, অথবা তারা কিছু কিছু কেমিক্যাল এখানে ইউজ করে। আমি দেখছি কেমিক্যাল রিঅ্যাকশনগুলো যে ফায়ার আসবে, ওই কেমিক্যাল মানে ওইভাবে পলিশ করা জিনিসটা, ফায়ার আসবে, ফায়ার যদি ওইটার কোনটাকে আসে ওইটা ফায়ারের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, তাহলে তো আর ছড়াই যাচ্ছে না। স্যার এখন স্যার কিছু কেবল তৈরি হতেছে যেটা আগুন ধরে কেবলের মধ্যে বালির মতো বেঁধে অফ হয়ে যায়। হ্যাঁ, ওগুলা তো হচ্ছে আপনার ফায়ার এক্সটিংগুইশার যেটা আমরা বলি, অথবা এখন বোম পাওয়া যায় এবং বড় বড় দেখবে ওগুলো রেখে দেয়, যদি আগুনের সমস্যা আসে ওগুলো ফুটা শুরু করে, আর ওগুলো ফুটলে হচ্ছে আগুন নিভে যাবে, ঠিক আছে? সো আগুন নিভার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, অক্সিজেন অফ করে দিতে হবে। অক্সিজেন ওই জায়গায় নাই মানে ফায়ার প্রোপাগেশন মানে অনেক বেশি প্রোপাগেশনটা হবে, অনেক বেশি ছড়ায় যাবে। সো আমাদের এই ক্ষেত্রেও সেম, আমাদের কিন্তু এখানে ওজন কালার ফেডিং করার পরে এটা আবার অক্সিজেনে কনভার্ট হচ্ছে। সো যেহেতু অক্সিজেনে কনভার্ট হচ্ছে সেহেতু এই জিনিসটা আমরা সাস্টেনেবিলিটি বলতে পারি। সাস্টেনেবিলিটি হলে আমাদেরকে কি কি জিনিস দেখতে হয়,
পরিবেশের জন্য ক্ষতি হবে না, পরিবেশের জন্য ক্ষতি হবে না, মানুষের জন্য ক্ষতি হবে না, ক্ষতি হবে না, এবং এটা প্রফিটেবল হতে হবে। প্রফিটেবল হতে হবে এবং ইকোনমিক্যাল ভাবে কাউকে ক্ষতি করা যাবে না। আমি বলছিলাম না যে ইকোনমিক্যাল ভাবে কাউকে ক্ষতি করা যাবে না। কিভাবে? ধরেন আপনি এমন একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাইছেন এমন একটা জায়গায় যেই এলাকার আর্থসামাজিক অবস্থান, ফর এক্সাম্পল আমি দিছিলাম যে ওরা হচ্ছে হাতে শাড়ি বানায়, তাঁতি হাতে শাড়ি বানায়, আপনি ওই জায়গায় যায় একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছেন, শাড়ির ইন্ডাস্ট্রি। তো ওরা হাতে বানায় তো 6 মাসে, আপনি বানাচ্ছেন 6 মিনিটে। তো আপনার প্রোডাক্ট পোস্ট করে তাদের ব্যবসা একদম শেষ। ওই এলাকার মানে আমাদের যেটা জীবিকা নির্বাহ করতো সেটা তারা পারতেছে না। এটা কিন্তু সাস্টেনেবল একটা ওয়ে না। তাদের আপনি যদি করতে চান তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন অথবা এমন জায়গায় করেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার ফ্যাক্ট, এই জিনিসগুলো আপনাকে কনসার্ন করতে, তার মানে তখন আপনি এটা সাস্টেনেবল করতে পারবেন। এগুলো আমি বলছিলাম না, এই যে দেখেন হাউ ওজন ডেস্ট্রয় ইন্ডিগো। ডেনিম ফেব্রিকে ম্যাক্সিমাম সময় হচ্ছে ইন্ডিগো ডাই দিয়ে করা হয়। ইন্ডিগো এই জন্য এটা ইন্ডিগো দিয়ে বলা হচ্ছে যে ইন্ডিগো ডাইজ ডেনিম ওজন ডেস্ট্রয় ইন্ডিগো ডাই কালার অন ডেনিম বাই অক্সিডেটিভ craving of the indigo dye molecule. Tone blur is the third part of this process where ozone gas is introduced and removed after processing. The process is 15 to 20 minutes per batch as the volume of the 10 to 12 minutes অনেক কঠিন করে লেখা আছে, যাই হোক to refill and 8 to, আমি যেগুলো বাংলা বলছি ওগুলো লিখতে হবে, বুঝছেন না আমার কথাগুলো, কিন্তু এই ইয়াগুলো আপনার প্যারামিটারগুলো লিখতে হবে। টু রিফিল 8 to 10 minutes, আমি সোজা করে দিচ্ছি। To refill 8 to 10 minutes molding time for the ozone gas. During this time, tipping actions flowing turns over damage for average to the gas circulating the entire tube better with the help of exhaust pipe. The gas in the tubular is flushed into the atmosphere. The effluent treatment system. Effluent treatment system মানে কিন্তু হচ্ছে ETP, হ্যাঁ। সো এইখানে ETPটাকে ইউজ করা হয় বলি যে পুরো প্রসেসটা হচ্ছে আপনাদের পুরো প্রসেসটা লাগতেছে 15 থেকে 20 মিনিট পার ব্যাচের জন্য, এবং আমরা বলতেছি যে 10 থেকে 20 মিনিট এবং রিফিল হওয়ার জন্য আবার 8 থেকে 10 মিনিট, এবং যেটা হচ্ছে হোল্ডিং টাইম ওজন গ্যাসের জন্য ডিউরিং দিস টাইম মানে টিম্পিং অ্যাকশনটা হয়, যে অ্যাকশনটার ফলে এটা একটা অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটার ফলে কালারটা হচ্ছে ডিসকালার হয়ে যাচ্ছে, এবং এরপরে আপনার যে বাই প্রোডাক্টটা আছে অর্থাৎ আপনার ওজনটা ঠিক আছে, অক্সিজেন কনভার্ট হচ্ছে, বা এখানে কিছু ক্ষতিকারক গ্যাস তো থাকবে, ইভেন ওজনও থাকবে, কিছু ওজন তো থাকবে, O3 থাকবে, কিন্তু O3টা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কারণ আমরা জানি O3 যদি আমরা ছেড়ে দিই, ওজন যদি ছেড়ে দিই, কার্বন ডাই অক্সাইড যদি ছেড়ে দিই, তারপর ফ্রিজে কি জানি একটা গ্যাস ইউজ হয় ক্লোরো না CFC দেখি ফ্রিজে, বুঝতে পারছি পিছনে যে একটা ভুলে গেছি, হ্যাঁ একটা গ্যাস ইউজ হয় না CFC নাকি CFC কিছু তো ক্লোরো আর SFC HFC টেট্রাফ্লুরোইথিলিন। সো এই গ্যাসটা হচ্ছে অনেক বেশি ক্ষতিকারক। কিসের জন্য? সাইডের নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন ওইটাই। সো এই যে গ্যাসটা ইউজ হয় প্লাস হচ্ছে এই যে ওজোন, কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসগুলো যখন ইউজ
ইউজ হয় এই গ্যাসগুলো অনেক বেশি ক্ষতিকারক। কিভাবে? না স্যার, এটা তো ক্ষতিকারক না। মানে এইচএফসিটা না না, টেট্রাফ্লোরোইথেন যেটা, এটা হচ্ছে এই গ্যাসটি পরিবেশ বান্ধব এবং ওজোন স্তর। তাহলে এটা মধ্যে অ্যাডভান্স আসছে, বাট এর আগে একটা গ্যাস ইউজ করা হতো, ঠিক আছে, রেফ্রিজারেটরে, যেটা হচ্ছে অনেক বেশি ক্ষতিকারক ছিল। এগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই যে আমরা বলি না কার্বন মিশন রিসার্চাররা হচ্ছে কার্বন মিশন নিয়ে কাজ করতেছে, কার্বন ডাইঅক্সাইড যাতে কম নিঃসরণ হয় এগুলা নিয়ে কাজ করতেছে। তারপর ওই দেখবেন যে এসি তো ব্যবহার করে। হ্যাঁ, এসি ব্যবহার হয়। তারপর দেখবেন ওই যে ময়লার যে স্তূপগুলো থাকে না, দেখবেন কোনো জায়গায় ময়লার পাহাড়, ওই জায়গাগুলো থেকে কিন্তু এই ক্ষতিকারক গ্যাসগুলা মানে পরিবেশে চলে যায়। সো এগুলা গেলে কি হবে, এরা করে কি এই গ্যাসগুলো যায় একটা আমাদের বায়ুমণ্ডলে, আমাদের স্তরগুলো আছে, স্তরগুলো নিচের স্তরগুলোতে এগুলো হচ্ছে একটা বেরিয়ার হিসেবে কাজ করে, আটকে যায়, এরকম একটা বেরিয়ার হিসেবে কাজ করে। আমি বলছিলাম না একদম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলোর উপরে একটা ওজোন লেয়ার আছে যেটা আমাদের ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট করে, উপরে ওইটা না, বাট নিচে এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের একটা প্রোটেক্টিং লেয়ার হিসেবে কাজ করে। প্রোটেক্টিং লেয়ার হিসেবে যখন কাজ করবে তখন সূর্যের আলো তো ঢুকে হিট জেনারেট হবে, বাট রাতে এটা ব্যালেন্স হতে পারবে না। দেখবেন যে রাতে ঠান্ডা হয়ে গেছে, রাতে তো সূর্য কোনো আলো দিচ্ছে না, বাট অনেক বেশি গরম, কারণ হিট অ্যাবজর্ব না, হিটটা রিলিজ হয়ে যাইতে পারতেছে না, কারণ উপরে হচ্ছে এত পরিমাণে আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি যে বায়ুমণ্ডলে হিটটাকে সে ধরে রাখতেছে। ফলে এটাতে ক্ষতি কেমন? এটাতে ক্ষতি হচ্ছে দেখবেন যে এখন বন্যা বেশি হয়। 10 বছর 20 বছর আগে কি এত বন্যা হইতো? হইতো না। এখন মরুভূমিতেও বন্যা হয়, দুবাইয়ে বন্যা হয়, ওই জায়গাগুলোতে বৃষ্টি হয়, বন্যা হয়, মানে বড় বড় উন্নত রাষ্ট্রগুলোতে, জাপানে বন্যা হয়, চীনে বন্যা হয়, মানে এত বেশি বন্যা হচ্ছে। তো এগুলা কিন্তু মূলত হচ্ছে গ্রিন হাউস গ্যাসের কারণে। কারণ আমাদের এটা পুরোপুরি ডিপেন্ড করতে হচ্ছে ডেনসিটির উপরে। পৃথিবীতে উত্তর মেরু দক্ষিণ মেরু অনেক মেরু আছে, তো পৃথিবীতে কিছু স্টেজ আছে, যেমন কিছু কিছু জায়গায় হচ্ছে শুধু বরফ আছে। একটা মহাদেশ আছে না আমাদের, মহাদেশের নাম কি? ইউরোপের বরফ। হ্যাঁ, তো ওখানে হচ্ছে অনেক বেশি বরফ আছে। আবার আমাদের বিভিন্ন জায়গায় পানি আছে, সমুদ্রগুলোতে পানি আছে। এখন সমুদ্র কি আলাদা আলাদা? একই তো, জাস্ট হচ্ছে স্থান বিশেষে হচ্ছে নাম দেওয়া। এখন আপনার যখন ওই লেয়ারটা যখন ক্লিয়ার হয়ে গেছে, এই হিটটা তো বাইরে যেতে দিচ্ছে না, কারণ হিট থাকলে কি হবে, ওই যে এলাকাগুলোতে বরফ আছে বরফ গলে যাবে। এখন বরফের যে ডেনসিটি, বরফ ধরেন 2 কেজি 2 লিটার পানি যদি আপনি বরফ বানান, এটা জায়গা থাকলে এত কম জায়গা দখল করে আছে। বরফগুলো গলে যায় তখন পানির ঘনত্ব বেড়ে যায়, পানির ঘনত্ব বলতে তখন বেশি জায়গা দখল করে, ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, তখন হচ্ছে বন্যা। ঠিক আছে, সবচেয়ে কারেক্ট। এই বন্যাগুলো হচ্ছে এই জন্য, স্থলভাগ কমে যাচ্ছে এই জন্য। এগুলো রিজন কিন্তু হচ্ছে মানুষ। এই জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের সংস্থা যেগুলো হচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছে। ইভেন কোন কান্ট্রি কতটুকু কার্বন ইমিশন করলো, কোন কান্ট্রি কতটুকু কার্বন ডাইঅক্সাইড ছাড়লো পরিবেশে, এটা হচ্ছে কাউন্ট করা হয়। কাউন্ট করে এগুলোর উপর হচ্ছে রেটিং করা হয়, এবং এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এর থেকে বেশি পাবেন না। তো একটা তো নির্দিষ্ট ব্যালেন্স আছে। আপনি যখন কার্বন ডাইঅক্সাইড যখন ছাড়তেছেন, আমরা কি জানি যে গাছপালা হচ্ছে ব্যালেন্স করে না। আপনি অক্সিজেন দেন, গাছ কি নেয়? কার্বন ডাইঅক্সাইড। বাট আপনি যে হারে ছাড়তেছেন ওই হারে তো গাছ নাই, কিন্তু ব্যালেন্স হচ্ছে না, ঠিক আছে না? ডাবল হারে ছাড়তেছেন, আবার গাছও কেটে ফেলতেছেন। সো এইভাবে এটা হচ্ছে মিনিমাইজ হয়। এই জন্য আমাদের এত প্রবলেম হচ্ছে, মানে প্রকৃতিতে এত প্রবলেম হচ্ছে, আমাদের পৃথিবীতে এত প্রবলেম হচ্ছে। এগুলো মূল রিজন কিন্তু মানুষ, ঠিক আছে? তো আমি এগুলো বলার কারণ কি? কারণ আমাদেরকে সাস্টেইনেবল একটা পর্যায়ে যাইতে হবে, নো সিগন্যাল যাবে। আচ্ছা, সো আমাদের ওজোনটা কিন্তু আমাদের যে ওজোন যে প্রসেসটা সেটা বুঝে গেছে। আজকে কিন্তু ওজোন প্রসেসটা শেষ করে দিচ্ছি। ওজন প্রসেস তো মিড টার্মে তো থাকবে না। হ্যাঁ, অবশ্যই থাকবে। স্যার আমরা তো আর ক্লাস পাবো না, তারপর
ক্লাস পাবেন না বলতে? নেক্সট উইক কিন্তু লাস্ট ক্লাস। হ্যাঁ আর ক্লাস আছে না? নেক্সট উইকই লাস্ট ক্লাস, মিডের আগে। সমস্যা নাই।